পৃষ্ঠা ১২৮। ময়মনসিংহ গীতিকা। মহুয়া পালা। গীতিকা ব্যালাডস। লোকসাহিত্যের শ্রেণীবিভাগ অনুযায়ী গীতিকা বা গীতকথা বা লোকগাথার স্থান চতুর্থ। গীতিকা সম্পর্কে প্রথম কথা যে একটি বিশিষ্ট কাহিনীকে অবলম্বন করে গীতিকা বইতে হবে। কাহিনীকে হতে হবে দৃঢ়বদ্ধ, শিথিল হলে চলবে না। কাহিনীর মধ্যে কয়েকটি প্রধান বৈশিষ্ট্য যেমন ক্রিয়া অর্থাৎ অ্যাকশন, চরিত্র, পরিবেশ ও বিষয়বস্তু। গীতিকার মধ্যে এই সব বৈশিষ্ট্যগুলি থাকলেও ক্রিয়া বা অ্যাকশনই প্রধান লাভ করে থাকে। অন্যান্য বিষয়গুলি হয়ে যায় গৌণ। নিরবচ্ছিন্ন কোনো কাহিনীর ধারা অনুসরণ করে গীতিকা রচিত হয় না, বরং কাহিনীর মধ্যস্থিত কতকগুলি ঘটনার উপর তীব্রতম আলোক সম্পাত করে এটি রচিত হয়ে থাকে। গীতিকা নিতান্ত সাধারণ কিংবা আদিবাসী সমাজ হতে গীতিকা উদ্ভূত হতে পারে না। যে সমাজ বিভিন্ন জাতি ও উপজাতির সঙ্গে মিশ্রণের ফলে এক সমৃদ্ধ জনশ্রুতিমূলক সংস্কৃতির অধিকারী হয়েছে, গীতিকা শুধু সেই সমাজে সৃষ্ট হতে পারে। যে জাতির সাংস্কৃতিক জীবন দৃঢ় সংবদ্ধ নয়, সেই সমাজে গীতিকা সৃষ্টি হয় না। গীতিকা ছোট গল্পের মতো একটিমাত্র কাহিনীর ধারা অনুসরণ করে অগ্রসর হয়ে থাকে এবং এখানেই ইংরাজি এপিক কিংবা বাংলা মঙ্গল কাব্যের সঙ্গে এর মূল ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। গীতিকা নিরক্ষর সমাজের মৌখিক সাহিত্য। এগুলিকে কণ্ঠস্থ করে রাখার জন্য কতকগুলি সহজ প্রণালী গ্রহণ করা হয়। এর মধ্যে সর্বপ্রধান কোনো কোনো অংশের পুনরাবৃত্তি, ইংরেজিতে বলে রিফ্রেন, বাংলার ধুয়া বা ধ্রুবপদ এর প্রতিশব্দ নয়। প্রাচীনতর সমালোচকগণ গীতিকা ও লোকসঙ্গীতের মধ্যে কোনো সুস্পষ্ট পার্থক্য অনুভব করতেন না। তাঁরা মনে করতেন লোকসাহিত্যের অন্যান্য বিষয়গুলির মতো গীতিকা ও কোনো সংহত সমাজের ঐক্যবদ্ধ সৃষ্টি। গীতিকা আদিম বা অসভ্য সমাজের সৃষ্টি নয়, উন্নততর বা সভ্য সমাজের সৃষ্টি। আদিম সমাজে সঙ্গীতের অস্তিত্ব থাকলেও গীতিকার অস্তিত্ব নেই। আদিম জাতির সঙ্গীতের চেয়ে লোকসঙ্গীত জটিলতর সৃষ্টি। এই জটিলতা কিন্তু শিল্পানুগ যথেচ্ছ সৃষ্ট নয়। তাই বলা যায় যে গীতিকা আদিম সমাজ থেকে উদ্ভূত হতে পারে না। এপিক রচনার পরবর্তী যুগে গীতিকা বা ব্যালাডের উদ্ভব হয়েছে। অনেক সময় দেখা যায় যে এপিক থেকে বিষয়বস্তু গ্রহণ করে গীতিকা রচিত হয়েছে। কোনো কোনো পাশ্চাত্য সমালোচক মনে করে থাকেন যে গীতিকা মধ্যযুগীয় ইউরোপীয় রোমান্সেরই এক একটি সংক্ষিপ্ত রূপ মাত্র। গীতিকার উদ্ভব যে সময়ই হোক না কেন, এর সম্পর্কে একটি কথা প্রায় সকলেই স্বীকার করেন যে গীতিকার মধ্যে শুধু সমসাময়িক ভাব ও বস্তুরই উপস্থিতি লক্ষ্য করা যা তা নয়, বাট অলসো দ্য ফসিল রিমেন্স অব দ্য লোর অব দ্য ফোক রিচিং বাস্ক টু রিমোটিভ অ্যান্টিকুইটি। গীতিকার প্রধান আবেদন হল রসের আবেদন। It is often magnificent poetry with beauty and definitiveness, the facility of its lines, its moving stories, its suggestiveness and evocations are all of the high order of poetry. It often gives a deep reading of life concerned as it is so frequently with central matters such as love and death, and presenting these matters with the simplicity and directness of Greek drama. পৃষ্ঠা ১২৯।
ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত গীতিকা সংগৃহীত হয়েছে সেগুলির সঙ্গে ইউরোপীয় গীতিকাসমূহের একটি বিষয়ে পার্থক্য দেখা যায়। ভারতীয় গীতিকাগুলি বর্ণনা প্রধান আর ইউরোপীয় গীতিকাগুলি ঘটনা প্রধান। ভারতের বিভিন্ন অঞ্চলে এক শ্রেণীর ব্যবসায়ী গীতিকা গায়ক দেখতে পাওয়া যায় যারা পুরুষানুক্রমে গীতিকার ভাষাকে রক্ষা করে আসছে। নিরক্ষর এই মানুষগুলির স্মৃতি একমাত্র অবলম্বন, যেমন উত্তর পশ্চিম ভারত ও কাশ্মীরের মুসলমান গীতিকা, ব্যবসায়ী রাজপুতানার চারণ, মধ্যপ্রদেশের পরধান, বাংলার ভাট। এরা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে জনসাধারণের মধ্যে গীতিকা পরিবেশন করে চলত। বর্তমানে তাদের ব্যবসা প্রায় লুপ্ত হতে চলেছে। বাংলাদেশে এ পর্যন্ত যে সকল গীতিকা সংগৃহীত হয়ে প্রকাশিত হয়েছে সেগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাথ গীতিকা, 2 ময়মনসিংহ গীতিকা, 3 পূর্ববঙ্গ গীতিকা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ববঙ্গ গীতিকা নামে যে 3 খণ্ড গ্রন্থ প্রকাশিত হয়েছিল সেগুলির 2/3 গীতিকাই ময়মনসিংহ জেলা থেকে সংগৃহীত। ডক্টর বহ্নিকুমার ভট্টাচার্য তাঁর বাংলা গাথাকাব্যে 1962তে লেখা গাথাকাব্যকে ভাগ করেছেন 5টি ভাগে। 1 প্রণয় গাথা, 2 ঐতিহাসিক বা ইতিহাসশ্রিত, 3 ধর্মাশ্রিত গাথা, 4 গীতিকথাশ্রিত গাথা, 5 বারোমাসী গাথা। জর্জ ক্লিন্টন ডেন্সমৌরি ওডেল কৃত গীতিকার 4টি ভাগ। 1 হিস্টোরিক্যাল ব্যালাডস, ঐতিহাসিক গীতিকা, 2 ব্যালাডস অব দ্য অ্যাফেকশনস, স্নেহ ভালোবাসা বিষয়ক, 3 ব্যালাডস অব সুপারস্টিশন, সংস্কার কেন্দ্রিক, 4 হিউমারাস ব্যালাডস, হাস্য রসাত্মক। আমরা গীতিকাগুলিকে বিষয় অনুসারে 14টি বিভাগে বিভক্ত করতে পারি। 1 অলৌকিক কাহিনীকেন্দ্রিক গীতিকা, ব্যালাডস অব সুপারন্যাচারাল। 2 ধর্মীয় গীতিকা, রিলিজিয়াস ব্যালাডস। 3 রোমান্টিক বিয়োগান্ত গীতিকা, রোমান্টিক ট্র্যাজেডিজ। 4 প্রেম কেন্দ্রিক, লাভ অ্যান্ড সেন্টিমেন্টস। 5 রাখালি গীতিকা, প্যাস্টোরাস। 6 গৃহবিবাদ সম্পর্কিত, ডোমেস্টিক ট্র্যাজেডিজ। 7 ঐতিহাসিক গীতিকা, হিস্টোরিক্যাল ব্যালাডস। 8 অর্ধ ঐতিহাসিক গীতিকা, সেমি হিস্টোরিক্যাল ব্যালাডস। 9 অপমৃত্যু ও বিপদ বিষয়ক, অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডিজাস্টার্স। 10 দস্যু, আউললোজ পাইরেটস। 11 আঞ্চলিক গীতিকা, রিজিওনাল ব্যালাডস। 12 লোকনায়ক, ফোক হিরো। 13 ধাঁধা কেন্দ্রিক গীতিকা, রিডল ব্যালাডস। 14 হাসির কাহিনী, হিউমারাস। ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ বাংলাদেশের বৃহত্তম জেলা। আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে এটি ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্রের সমান। পূর্ব ময়মনসিংহ ও পশ্চিম ময়মনসিংহ নামে 2টি ভাগকে সুস্পষ্ট করেছে। ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চল বিস্তৃত জলাভূমি দ্বারা আচ্ছন্ন। পৃষ্ঠা 130, যা হাওর নামে পরিচিত। পূর্ব ময়মনসিংহ, সাগর শব্দটি হাওর উচ্চারিত হয়। এই জলাভূমির পূর্ব ও পূর্ব দক্ষিণ প্রান্ত দিয়েই কংসাই, ধনু, ঘোড়াউত্রা, আড়িয়াল খাঁ ও মেঘনা নদী প্রবাহিত হয়েছে।
মধ্যভাগ দিয়ে এদের শাখা উপশাখা ফুলেশ্বরী, নরসুন্দা, সুতি ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে। এই বিল, হাওর ও বিভিন্ন নদ নদী প্লাবিত বিস্তৃত নিম্নভূমি যাকে বলা হয় ভাটি অঞ্চল, এগুলি ময়মনসিংহ গীতিকার জন্মভূমি। এই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ গীতিকাগুলির প্রতি পদে যুক্ত হয়ে এর সর্বজনীন আবেদন সত্ত্বেও আঞ্চলিক আবেদনকে বেশি মাত্রায় প্রকট করে তুলেছে। এই কারণেই গীতিকাগুলি নিজস্ব সীমা অতিক্রম করে বাংলার অন্যত্র বিস্তার লাভ করতে সমর্থ হয়নি। শুধুমাত্র প্রাকৃতিক বৈশিষ্ট্য নয়, এই গীতিকাগুলি বিশিষ্ট সামাজিক ভিত্তির উপর পরিকল্পিত হয়েছে বোঝা যায়। গীতিকাগুলির লক্ষ্য প্রকৃতি ও সমাজ। পূর্ব ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে বর্তমানে ব্রাহ্মণ, কায়স্থ ইত্যাদি উচ্চতর হিন্দু ও সৈয়দ, পাঠান প্রমুখ উচ্চতর শ্রেণীর মুসলমানদের বসতি স্থাপিত হলেও এই অঞ্চলের বৃহত্তম লোকসমাজের সঙ্গে উচ্চতর শ্রেণীর কোনো মৌলিক সম্পর্ক নেই। উচ্চতর শ্রেণীর বিশেষ কোনো সাংস্কৃতিক প্রভাব এই সাধারণ সমাজের মধ্যে বিস্তার লাভে সমর্থ হয়নি। উচ্চতর শ্রেণীসমূহ এদেশের মৌলিক সামাজিক পটভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের একটি ক্ষুদ্র সামাজিক গণ্ডির মধ্যে অবস্থান করে। পূর্ব ময়মনসিংহের সাধারণ জনসমাজ যে কয়েকটি আর্যেতর জাতি দ্বারা গঠিত, তাদের মধ্যে প্রধান হল কোচ। এরা মূল ইন্দো মঙ্গোলয়েড জাতির অন্যতম শাখা বোরো জাতি থেকে উদ্ভূত। অতএব বলা যায়, বোরো নীতিরই মৌলিক ভিত্তির ওপর গঠিত এই অঞ্চলের মানব সমাজ। বোরো জাতির প্রধান বৈশিষ্ট্য যে এরা মাতৃতান্ত্রিক। এদের অন্যান্য শাখা গারো ও খাসি প্রবল মাতৃতান্ত্রিক বলে পরিচিত। এই গারো জাতির বাংলা ভাষাভাষী ময়মনসিংহের সমতলভূমির অধিবাসী শাখা হাজং নামে পরিচিত। হাজংদের বাসভূমি থেকেই ময়মনসিংহ গীতিকার অভিনয় ক্ষেত্র আরম্ভ হয়ে দক্ষিণ দিকে মেঘনা নদীর তীর পর্যন্ত অগ্রসর হয়েছে। মাতৃতান্ত্রিক সমাজ স্ত্রী প্রধান, সেই কারণে গীতিকাগুলিতে স্ত্রী চরিত্রই প্রাধান্য লাভ করেছে। গীতিকাগুলি প্রেমমূলক হওয়ায় প্রেমের ক্ষেত্রেই স্ত্রী প্রাধান্য লক্ষ্য করা যায়। গীতিকাগুলির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে নারীত্বের মর্যাদা। পল্লী কবির সহজ সরল দৃষ্টিতে শাশ্বত নারীর অনাবৃত রূপ প্রকাশিত হয়েছে, যার মধ্যে কোনো কৃত্রিমতা লক্ষ্য করা যায় না। এই কারণেই গীতিকার নারী চরিত্র অপরিমেয় শক্তির অধিকারিণী। প্রেম বিষয়ক রচনা হয়েও এগুলি নীতি ও রুচির দিক থেকে দূষিত নয়, এগুলির নৈতিক আবহাওয়া উন্নত। ময়মনসিংহ গীতিকার পল্লীকবিদের সামনে কোনো দেব প্রতিমা ছিল না, সেজন্য তাঁদের রচনার ভিতর দিয়ে প্রভূত মনুষ্যত্বের পরিচয় প্রকাশ করার পূর্ণ সুযোগ লাভ করেছিলেন। ময়মনসিংহ গীতিকার চরিত্রগুলি হিন্দুও নয়, মুসলমানও নয়, কারণ কোনো সমাজনীতি এদের স্বীকার করেনি। সেজন্য এদের যে পরিচয় প্রকাশ পেয়েছে তা হল মনুষ্যত্বের, এবং এরা মানুষ। গীতিকা চর্চার ক্ষেত্রে সর্বপ্রথম যে একজন বিদেশিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়, তিনি স্যার জর্জ গ্রিয়ারসন। কার্যোপলক্ষে ইনি রংপুরে অবস্থানকালে একটি গীতিকা সংগ্রহ করে 1787 খ্রিস্টাব্দে মানিকচন্দ্র রাজার নাম দিয়ে এশিয়াটিক সোসাইটির জার্নালে প্রকাশ করেন। ভারতবাসীর মধ্যে প্রথম রমেশচন্দ্র দত্তের বংশোদ্ভূত শশীচন্দ্র দত্ত ঐতিহাসিক কাহিনী অবলম্বনে ইন্ডিয়ান ব্যালাডস নাম দিয়ে 15টি কবিতা লিখেছিলেন। ময়মনসিংহ গীতিকার প্রসঙ্গে যে তিনজনের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, তাঁরা হলেন সৌরভ পত্রিকার সম্পাদক কেদারনাথ মজুমদার, গীতিকা সংগ্রাহক চন্দ্রকুমার দে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
দীনেশচন্দ্র সেন। পৃষ্ঠা 131। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দীনেশচন্দ্র সেন চন্দ্রকুমার দেকে সংগ্রাহক নিযুক্ত করেন। ইনি লুপ্তপ্রায় গীতিকাগুলির আবিষ্কর্তা। চন্দ্রকুমার দে গীতিকা সংগ্রহের সঙ্গে সঙ্গে সেগুলির আলোচনাতেও ব্রতী হয়েছিলেন। তিনি ভারতবর্ষ পত্রিকার ময়মনসিংহের পল্লীকবি নামে একটি আলোচনা প্রকাশ করেন 1335 বঙ্গাব্দের ইংরাজির 1928 সালের ভাদ্র সংখ্যায়। 1923 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন। গীতিকা সংগ্রহকারীদের মধ্যে চন্দ্রকুমার দে ব্যতীত আশুতোষ চৌধুরী, কবি জসিমউদ্দিন, নগেন্দ্রচন্দ্র দে, বিহারীলাল রায়, মনসুর উদ্দিন, শিবরতন মিশ্র এদের ভূমিকাও উল্লেখযোগ্য। 1923 খ্রিস্টাব্দে প্রকাশিত ময়মনসিংহ গীতিকার প্রথম খণ্ড দ্বিতীয় সংখ্যা স্থান পেয়েছে মোট 10টি গীতিকা। 1 মহুয়া, 2 মলুয়া, 3 চন্দ্রাবতী, 4 কমলা, 5 দেওয়ান ভাবনা, 6 দস্যু কেনারামের পালা, 7 রূপবতী, 8 কঙ্ক ও লীলা, 9 কাজল রেখা, 10 দেওয়ান মদিনা। এই 10টি পালাই সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকার 3টি খণ্ডে সংকলিত মোট 51টি পালাগানের মধ্যে বেশ কয়েকটি গীতিকা রূপে বিবেচিত হওয়ার যোগ্য নয়। কেউ কেউ ময়মনসিংহ গীতিকার কাজল রেখার পালাকে রূপকথা জাতীয় বলেছেন।